নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রিভিউ পিটিশন আপনারা শুনেছেন। সাম্প্রতিককালে এই শব্দবন্ধের সঙ্গে আমরা খুব বেশি পরিচিত হয়েছি, বিশেষ করে 25,752 জনের চাকরি কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক, জাস্টিস সব্বার রশিদির বেঞ্চে সেটা বাতিল। 25,752 জনের চাকরি চলে যাওয়ার পর, সেই প্যানেল পুরো বাতিল হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে যাওয়ার পর, সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পর জাস্টিস সঞ্জীব খান্না যখন সেই রায়টাকে বহাল রাখলেন, ঠিক তারপর থেকে আমরা বিভিন্ন সময় এই শব্দবন্ধটার সঙ্গে পরিচিত হয়েছি যে রিভিউ পিটিশন। রিভিউ পিটিশনটা কি? ফাইনাল রায় যখন সুপ্রিম কোর্টে দিয়ে দেওয়া হয় এবং সেটা যদি ডিভিশন বেঞ্চ থেকে হয়, তাহলেও সেখানে একটা স্কোপ থাকে রিভিউ পিটিশন। রিভিউ পিটিশন কি? যে 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 বিচারের রায়টা আপনারা দিয়েছেন মহামান্য বিচারপতি, এখানে একটু রিভিউ করা হোক। এবং এই রিভিউ পিটিশনের আঙ্গিকটা বা এরিয়াটা কতটা আমি বারবার বোঝার চেষ্টা করেছি, এবং সেটা বুঝতে গিয়ে যেটা বুঝেছি, মূলত রিভিউ পিটিশনটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা যে বিচারপতির বেঞ্চে রিভিউ পিটিশনটা রিভিউ হবে, সেইখানে সেই চেম্বারে বসে সিদ্ধান্ত হবে যে এটা আদৌ রিভিউড হবে কিনা। এবং সেই চেম্বারে যদি নিজস্ব সেই চেম্বারে বসে দুজন বিচারপতি যারা ছিলেন তারা বসে যদি সিদ্ধান্ত নেন যে না, এটা রিভিউয়ের আর কোনো জায়গা নেই, তাহলে সরাসরি সেটাও জানিয়ে দেওয়া হয়। আর যদি জানান যে হ্যাঁ, রিভিউয়ের একটা জায়গা আছে, তাহলে সেটা বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়। সব পক্ষ যারা ইনভলভড তারা আবার তাদের বক্তব্য রাখতে পারবে, এবং সেই বক্তব্য রাখার পর সুপ্রিম কোর্ট তার নিজস্ব রায়টা দেবে। এটি হচ্ছে রিভিউয়ের পদ্ধতি। অর্থাৎ রিভিউ পিটিশন মানেই যে শুনানি শুরু হয়ে যাবে সেরকম কিছু নয়। রিভিউ পিটিশনটা সরাসরি সুপ্রিম কোর্টে যে বিচারপতির বেঞ্চে রিভিউ পিটিশনটা জমা পড়বে, তারা চেম্বারে বসে সিদ্ধান্ত নেবেন যে এটা প্রকাশ্যে অর্থাৎ শুনানির পর্যায়ে আসবে কিনা। এখন এক্ষেত্রে কী হবে আমরা জানি না। এক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে, আমি সেটাও আপনাদের জানাবো। আমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর মতামত একটা বিষয় জানতে চেয়েছিলাম, তিনি কি বলেছেন সেটাও আমি এই প্রতিবেদনে এই পর্বের পরেই শোনাবো। সেটা হচ্ছে, আমার খুব ইন্টারেস্টিং লাগছিল যে 1 মাস হয়ে গেল, তো 1 মাসের মধ্যেও রিভিউ পিটিশন জমা পড়ছে না কেন? এটা তত্ত্ব তল্লাশ করতে গিয়ে যে কোনো সাধারণ মানুষও বুঝবেন, বুদ্ধিমান মানুষ বুঝবেন। সেটা হচ্ছে রিভিউ পিটিশনটা রাজ্য সরকার চাইছিল যাতে আলটিমেটলি জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে রিভিউ পিটিশনটা অর্থাৎ রিভিউটা যেন না হয়। কেন আমি কথা বলছি আপনারা সবাই জানেন। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি রিটায়ার করে যাচ্ছেন 13ই মে। আবার বলছি, তিনি 13ই মে এবছর আর কয়েকদিন বাদে, আজকে থেকে কয়েকদিন বাদে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি রিটায়ার করে যাচ্ছেন। এবার স্বাভাবিকভাবে আজকে যদি 5-6 তারিখও হয়, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, আজকে রবিবার, এরপরে এই সপ্তাহের শেষের দিকেই তিনি রিটায়ার করে যাচ্ছেন। হিসেব মতো যদি হিসেবটা করা যায়, আমি তার ভিত্তিতে বলছি, আর 7 দিনের মধ্যে তিনি রিটায়ার করে যাচ্ছেন। ফলত সেই 7 দিনের মধ্যে এটা তার চেম্বারে বসে তিনি কি রিভিউ করবেন? সম্ভাবনা কিন্তু কম। অর্থাৎ জাস্টিস সঞ্জীব খান্না নিজে যাতে যে বিচারপতি রায় দেন তার ঘরেই রিভিউটা হয়, ফলত তাঁর ঘরে বসে তিনি রিভিউ করে এটাকে ডিসকার্ড করবেন, এই সম্ভাবনাটা খুব কম। তাহলে কি হতে পারে? তাহলে পরবর্তী যিনি প্রধান বিচারপতি আসবেন, মহামান্য বিচারপতি জাস্টিস গাভাই, তিনি তাহলে সিদ্ধান্ত নেবেন যে এই রিভিউটা কার ঘরে হবে। সেই প্রধান বিচারপতির বেঞ্চেই হবে, অর্থাৎ জাস্টিস গাভাই এবং জাস্টিস সঞ্জয় কুমারের ঘরে হবে, নাকি অন্য কোনো বেঞ্চ দেবে। যদি অন্য কোনো বেঞ্চ দেওয়া হয়, সেখানে কিন্তু এই বিচারের রায়টা যিনি দিয়েছেন জাস্টিস সঞ্জীব খান্নার সঙ্গে জাস্টিস সঞ্জয় কুমার কিন্তু থাকবেনই। ভালো করে বোঝা গেল পুরো বিষয়টা। একটু টেকনিক্যাল পার্ট, আমি নিজেও প্রথমে জানতাম না, কিন্তু আমি বুঝলাম যে রায়টা প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না দিয়েছেন, তার সঙ্গে আছেন জাস্টিস সঞ্জয় কুমার, তাদের দুজনেই সিগনেচার করে এই রায়টা দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের রায়টাই বহাল থাকবে। এবার পরবর্তীকালে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে যদি এটা শুনানি না হয়, হবে না কেন, তিনি তো রিটায়ার করে যাচ্ছেন, সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। এই 5-6 দিনের মধ্যেই তাঁর কোর্টে তিনি রিভিউয়ে বসে যাবেন আমার মনে হয় না। পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সেখানে কি জাস্টিস গভাইয়ের সঙ্গে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ হবে, নাকি জাস্টিস সঞ্জয় কুমারের সঙ্গে অন্য কোনো বিচারপতির একটা বেঞ্চ তৈরি করে দেওয়া হবে? যে কোনো একটা সম্ভাবনা আছে, এবং তাঁরা চেম্বারে বসে সিদ্ধান্ত নেবেন যে এইটা রিভিউয়ের জায়গায় যাবে কি যাবে না, অর্থাৎ শুনানি হবে কি হবে না। যদি তারা রায় দেন যে শুনানি হবে, তাহলে শুনানি হবে, এবং সেই শুনানিতে তখন প্রত্যেকটা পক্ষ তাদের বক্তব্য রাখতে পারবেন। আমার এই পর্বে খুব জানার ইচ্ছে করছিল যে নতুন কোনো স্ট্যাটিস্টিক্স, নতুন কোনো তথ্য কি রিভিউ পিটিশনে ঢোকানো যায়, নাকি এই রায়টার এই একটা টেকনিক্যাল ডিফেক্ট হয়ে গেছে। এই রায়টার এই ডিফেক্টটা এই কারণে হয়েছে, আমি মাননীয় বিচারপতিদের কাছে আবেদন জানাচ্ছি যদি একটু রেকটিফিকেশন করে দেওয়া যায়। রিভিউটা এই জায়গায় খুব সূক্ষ্ম তফাৎ, ভালো করে বোঝার চেষ্টা করছিলাম। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, তিনি এই মামলার অন্যতম আইনজীবী,
আমাদের কাছে ব্যাখ্যা করলেন, বললেন যে দেখুন সোমবাবু, নতুন কোনো তথ্য দেওয়ার কিন্তু অবকাশ নেই। আবার বলছি, নতুন কোনো তথ্য দেওয়ার অবকাশ নেই। অন্তত সেটাই মনে করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আমি তাকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম। তিনি পরিষ্কার বললেন, নতুন কোনো তথ্য দেওয়ার অবকাশ নেই। যেটা হতে পারে টেকনিক্যাল টুকরো প্রবলেম নিয়ে সেটাকে রিভিউয়ের কোনো জায়গা আছে কিনা। আমি আরও একটা প্রশ্ন তাকে জিজ্ঞেস করেছিলাম যে কিউরেটিভ পিটিশনটা কি? রিভিউ হয়ে যাওয়ার পরও কিউরেটিভ পিটিশন থাকে, বলে ওটা আরও রেয়ার। এই প্রসঙ্গে আমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর বক্তব্য শোনানোর আগে আমি আমার একটি শব্দবন্ধ খুব মনে পড়ছে। আইনজীবী অভিষেক মনু সিংভি, তিনি গুজরাটে দাঁড়িয়ে যখন কংগ্রেসের অধিবেশনে তিনি ছিলেন এবং যখন এই রায়টা বেরিয়েছিল সেই সময় তিনি কিন্তু একটা কথা বলছেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছি, আমার সঙ্গে রাহুল গান্ধীরও কথা হয়েছে। এই রিভিউ পিটিশনে কিন্তু খুব সংকীর্ণ মাপকাঠি, এই শব্দটা ব্যবহার করেছেন আনন্দবাজার বাংলায় তর্জমা করে, অর্থাৎ খুব ন্যারো প্যাসেজ আছে। রিভিউ পিটিশনের সম্ভাবনা খুব কম। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আমি কিছুদিন ধরেই শুনছি। তিনি বলছেন রিভিউ পিটিশনে নতুন করে কোনো রেজাল্ট বেরোবে বলে আমার মনে হয় না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। 25,752 জনের চাকরি বাতিলের এই একটা সাংঘাতিক মানে সিচুয়েশানে, সেইখানে দাঁড়িয়ে কত মানুষ, 25,752 জন মানুষই কিন্তু তাকিয়ে আছেন যে এটা কোনো রিভিউয়ে কোনো সুরা হবে কিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী তো তাকিয়ে আছেনই, কারণ তিনি চোরেদের ঢাকার জন্য এত যোগ্য ছেলেকে পথে বসিয়েছেন। চোরদের চাকরি যদি প্রথম দিকেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরের রায়টা মেনে নিতেন, তাহলে আজকে এই 18,000 17,000 যারাই যোগ্য থাকুক তাদের চাকরিটা অন্তত বেঁচে যেত। শুধুমাত্র চোরদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা এই নোংরামিটা করলেন, যার জন্য আজকে রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে আছে এত হাজার হাজার ছেলেমেয়ে। কিন্তু আলটিমেটলি তাকিয়েছেন শুধু 25,752 জন তাকিয়ে নেই, 22 লক্ষ ছেলেমেয়েও তাকিয়েছেন, কারণ তারাও তো পরীক্ষায় বসেছিলেন। তারা হয়তো ঘরের অন্ধকার থেকে বসে টিভিতে পর্দায় চোখ রেখে দেখবেন যে রিভিউ পিটিশনটা আলটিমেটলি থাকলো না গেল। কিন্তু তাদেরও নজর থাকবে এবং আমজনতার নজর তো থাকবেই, কারণ একটা চাকরি চোরেদের সরকার নবান্নের 14 তলায় যারা বসে আছে, শুধুমাত্র নিজেরা যে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন সেই চোরেদের চাকরি বাঁচানোর জন্য এত হাজার হাজার মানুষকে পথে বসিয়েছেন মমতা ব্রাত্য বসু সরকার। আমি আজকে এই পর্বে সরাসরি চলে যাব সুদীপ্ত দাশগুপ্তর কাছে। এই ব্যাখ্যাটার উত্তরে তিনি কি দিয়েছেন শুনুন। রাজ্য সরকার রিভিউ পিটিশন জমা দিল, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আমরা যা দেখলাম। এবার ঘটনাটা হচ্ছে এর পরে প্রসিডিংসে কি হবে, মানে সরাসরি কি কোর্টে এটা হিয়ারিং শুরু হবে নাকি রাজ্য সরকার মানে চিফ জাস্টিসের ঘরে এটা হিয়ারিং হবে? এক, দ্বিতীয়ত হচ্ছে প্রধান বিচারপতি রিটায়ার করেছেন 13 তারিখ। তাহলে কি 13 তারিখের পর মানে পুরো ব্যাপারটা নতুন প্রধান বিচারপতি জাস্টিস গভাইয়ের হাতে যাবে নাকি অন্য কোনো বেঞ্চ অ্যাসাইন হবে? একটু ক্লিয়ার করবেন। দেখুন, প্রথম কথা এটা বলতে চাই যে রিভিউ যখন হয়েছে, রিভিউ প্রথমে যে জজ সাহেবেরা, দুজন জজ সাহেব, চিফ জাস্টিস আর সঞ্জয় কুমার জাস্টিস, ওনাদের ঘরে প্রথমে মামলাটা উঠবে, তারপরে চেম্বারে উঠবে, ঘরে না, ওনাদের চেম্বারে উঠবে। চেম্বারে উঠলে যদি জজ সাহেবরা মনে করেন যে এই মামলার শুনানির দরকার আছে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, এটা একটা প্রসিডিউরাল ইস্যু, তখন সেটা কোর্টে প্লেস হবে, তারপর দুপক্ষর শুনানি হবে। এবার ইন দ্য মিন টাইম যদি একজন জজ সাহেব, এই ক্ষেত্রে জাস্টিস খান্না, যদি রিটায়ার করে যায়, তাহলে একটি স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট হবে, যেই বেঞ্চের অন্যতম একজন বিচারপতি থাকবে জাস্টিস সঞ্জয় কুমার, আরেকজন কোনো একজন বিচারপতি থাকবে, যেটা তৎকালীন মানে তখন যিনি চিফ জাস্টিস থাকবেন তিনি যেটা ঠিক করে দেবে। মানে এটা প্রধান বিচারপতির বেঞ্চও হতে পারে বা অন্য কোনো বিচারপতি বেঞ্চ অ্যাসাইন্ড হতে পারে। প্রধান বিচারপতির বেঞ্চে, যার বেঞ্চেই হোক, জাস্টিস সঞ্জয় কুমারকে রাখতে হবে। অর্থাৎ এই রায় যারা দিয়েছেন তাদের মধ্যে একজন পার্টিসিপেন্ট বিচারপতি তিনি তাকে থাকতেই হবে, তিনি থাকবেনই। লাস্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই প্রসেসটা কতটা লিঙ্গার্ড হতে পারে? মানে আমি বলছি ধরুন 13ই মে প্রধান বিচারপতি রিটায়ার করছেন, তারপরে গরমের ছুটি নিশ্চয়ই সুপ্রিম কোর্টে পড়ে এবং তারপরে নতুন বেঞ্চ অ্যাসাইন্ড হয়, তারপর প্রথমত রিভিউ পিটিশন চেম্বার থেকে শুনানি হবে যে শেষ পর্যন্ত সেটা বাইরে আসবে কিনা, এবং শেষ পর্যন্ত যদি বাইরে আসে তখন সব পক্ষকে নোটিশ দিয়ে শুনানি। দেখুন, একটা জিনিস আপনাকে বলছি, যদি সরকার চায়, সত্যি সরকার যে রিভিউ করেছে, যদি সরকারের মধ্যে স্বচ্ছতা থাকে, সরকার কিন্তু দ্রুততার সহকারে এটা করতে পারে। তার কারণ যে রিভিউ ফাইল করেছে, যদি রিভিউতে কোনো ডিফেক্টস না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে 13 তারিখের মধ্যেই দুই বিচারপতির বেঞ্চে মামলাটা উঠে যাবে।
হুম হুম এবং কোনো একটা ডিসিশন হবে। হুম এবার যদি সরকার চায় জিনিসটাকে ফেলে রাখতে, হুম তাহলে কিছু একটা ডিফেক্ট করে ফেলে রাখবে, যাতে করে 13 তারিখের মধ্যে না ওঠে, তার কিছুদিন পরে আপনার গরমের ছুটি পড়ে যাবে হুম। সুপ্রিম কোর্টে, তাহলে গিয়ে সেই জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা কম। মানে প্রসেসটাকে, টেনশনটাকে, যাদের চাকরি চলে গেছে তাদের জীবনে বাঁচিয়ে রাখাটাও একটা স্ট্র্যাটেজির অঙ্গ হয়ে যেতে পারে, আপনি বলছেন। দেখুন, হ্যাঁ। এই রিভিউ এত দেরিতে করে করার তো- কারণও অন্যতম এটা হতে পারে। হ্যাঁ, এবং কারণ আমি আপনাকে বলছি, আমার স্পষ্টত মনে হচ্ছে জাস্টিস সঞ্জীব খান্নার হাতে যেন রিভিউটা না থাকে। এটা ছিল রাজ্য সরকারের ইন্টেনশন, যাতে শেষ মুহূর্তে, মানে 1 মাসের মধ্যে রিভিউ পিটিশন জমা দিতে হয় যতদূর জানি, ইফ আই এম নট রং, আপনি ধরিয়ে দিতে পারেন। ঠিক 1 মাস শেষ হচ্ছে যখন, তখন জানা গেল যে শেষ পর্যন্ত রিভিউ পিটিশন জমা পড়েছে। তার কারণটা এটা একটাই যে, যেভাবেই হোক স্বচ্ছতার অভাব। আজকে তাদের যদি গ্রাউন্ড থাকে তারা দ্রুত করবে, দ্রুত হুম। করে যেভাবেই হোক শুনানি করাবে। আর এখানেও কোথাও গিয়ে একটা স্বচ্ছতার অভাব আছে। এখানেও এখানেও ট্রান্সপারেন্সির অভাব এবং লুকোনোর ইচ্ছে হুম, ফলত। আচ্ছা, লাস্ট আরেকটা, আপনাকে বারবার বিরক্ত করছি, অনেকটা সময় নিয়ে নিচ্ছি, মানে আমি বলছি জাস্টিস সঞ্জয় কুমার যখন এটার বিচারের মধ্যে থাকছেন, ফলে তো জাস্টিস সঞ্জয় কুমার তো পার্ট অফ দ্য ডিসিশন, মানে যে হুম। ডিসিশনটা নিয়েছেন পার্ট অফ দ্য ডিসিশন। তাহলে তার তথ্যটা তো নতুন, মানে ওর পার্টিসিপেন্ট অন্য বিচারপতিকে স্বাভাবিকভাবে অ্যাফেক্ট করবে। সেটাই কি মনে হয় না আপনার? আর নতুন কোনো তথ্য কি অ্যাসেম্বল করার জায়গা আছে এখানে? দেখুন, রিভিউতে কোনো নতুন তথ্য নেওয়া যায় না। আচ্ছা। রিভিউর স্কোপ খুব লিমিটেড। হুম। রিভিউতে সরকারকে দেখাতে হবে যে যে জাজমেন্ট দিয়েছে সেখানে যা তথ্য ছিল তার উপর ভিত্তি করে জাজমেন্টটা দিয়েছে, সেইখানে কোনো লিগ্যাল মিস্টেক আছে। মানে নতুন কোনো তথ্য আপনার রিভিউ পিটিশনে সাবমিট করা যায় না বলছেন? হ্যাঁ, যায় না। মানে স্কুল সার্ভিস কমিশন যদি ইচ্ছে করে যে নতুন, আমি আগের এতে দিইনি, এখন দিচ্ছি নতুন কিছু তথ্য, দেওয়া যায় না। মা- আইনত দেওয়া যায় না। আইনত দেওয়া যায় না। যদি আইন দেওয়া হয় তাহলে আপনারা সেটা কন্টেস্ট করবেন, তাই তো? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।